ভ্যারি করে এইভাবে r ইকাল টু r0 a টু দি পাওয়ার 1/3, যেখানে r0 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 15 m। এবার এর ভ্যালুর ওপর ডিপেন্ড করে রেডিয়াসের ভ্যালুটা অবশ্যই চেঞ্জ হয়। দেখা যাচ্ছে এ হচ্ছে কি মাস নাম্বার, দেখা যাচ্ছে এর মাস নাম্বার 1, মানে যেখানে তোমার হাইড্রোজেনের যদি কথা বলি সেক্ষেত্রে আরটার ভ্যালু এইটাই হচ্ছে। কিন্তু যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি এমন একটা অ্যাটম নিয়েছো যার মাস নাম্বার হচ্ছে 200 কি 300, সেক্ষেত্রে তোমাকে তার 1/3 বের করতে হবে, মানে 1/3 না, মানে টু দি পাওয়ার 1/3 সেটা বের করতে হবে, দিয়ে সেই রেঞ্জটা থেকে তোমাকে বের করতে হবে। তো এটা পুরোটাই আমরা আগের দিন বলেছিলাম যে এটা পুরোটাই এম্পিরিক্যাল ফর্মুলা এবং এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট এর উপর বেস করে কিন্তু এই সূত্রটা পাওয়া গেছে এক্সপেরিমেন্ট করে। তো তারপরে আমরা এসেছিলাম নিউক্লিয়ার মাস। নিউক্লিয়ারের মাস কি সেটা আমরা দেখতে চেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমরা একটা নতুন ইউনিট ডিফাইন করেছিলাম, সেটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, AMU। সেটা কি 12C, বিশেষ করে মানে একদম বলে দেওয়া হচ্ছে 12C, যে কোনো কার্বন বললে হবে না যে কার্বন অ্যাটমের 12 হচ্ছে AMU, তা বললে হবে না, বলতে হবে ওয়েট অফ 12C। এই আইসোটোপটার কথাই বলতে হবে, মেনশন করতে হবে একদম স্পষ্টভাবে। অ্যাটম সেই ওয়েটটাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাই সেটাকে আমরা বলছি AMU। তো সেইখান থেকে আমরা AMU এর সাথে কেজির একটা সম্পর্ক বের করেছিলাম, ঠিক আছে? তো আমি বলেছিলাম এইটা মনে রাখা দরকার, কারণ অনেক সময় কনভার্সন করা থাকে না, দেখা গেল অঙ্ক দেয়া হয়েছে কেজিতে দেয়া রয়েছে, সেখানে তোমার AMU দরকার। তো সেই কারণে এইগুলো মনে রাখা ইম্পর্ট্যান্ট। তো AMU আমরা পেয়েছিলাম 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার 27 কেজি, বা 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার 27, যেটা মনে রাখা সুবিধা সেইভাবেও মনে রাখতে পারো। তাহলে সেই AMU ইউনিটে আমরা মাস অফ প্রোটন এবং মাস অফ নিউট্রন সেটা এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে এবং সেটা আমরা এখানে বলেছি। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ মাস অফ প্রোটন আর মাস অফ নিউট্রন প্রায় এক, অলমোস্ট এক, কিন্তু একটু পার্থক্য রয়েছে। 1.67 অব্দি ঠিক আছে, তারপরে প্রোটন হচ্ছে একটু অল্প, একটু কম মাস 262, আর এটা হচ্ছে 496, মানে এখানে একটু বেশি। এবং ইলেকট্রনের মাস তোমরা দেখতে পাচ্ছ ওটা খুবই কম কম্পেয়ার টু প্রোটন এবং নিউট্রন। তো এইটুকু অব্দি পড়া হয়েছিল। এরপর আমরা আজকে পড়বো ডেনসিটি। তো ডেনসিটি কি করে বের করতে হয়? মাস বাই ভলিউম। তো আমরা অলরেডি প্রোটন নিউট্রনের মাস অলরেডি জানি, তাহলে আমরা যদি কোনো একটা নিউক্লিয়াসের ডেনসিটি বের করতে চাই সেটা আমরা করতে পারবো, তার কারণ আমাদের কাছে অলরেডি এই এম্পিরিক্যাল ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা ইউজ করব। অ্যান্ড এই যে নিউট্রন প্রোটনের মাস পাওয়া গেছে সেইটা আমরা ইউজ করব। তাহলে দেখে নেওয়া যাক যে ডেনসিটি অফ নিউক্লিয়াস কি। তো এখানে যেমন আমরা কার্বন অ্যাটম দিয়ে ডেনসিটি বের করেছি, তো পরীক্ষায় অন্য কোনো অ্যাটম দিয়েও বের করতে বলতে পারে না, এবং তোমরা সেটা নিজেরা প্র্যাকটিসও করতে পারো, অন্য অন্য অ্যাটম দিয়েও ট্রাই করে দেখতে পারো। তোমরা ভ্যালুটা মানে মাস নাম্বার জানো, নিজেরাও প্র্যাকটিস করে দেখতে পারো যে কোন রেঞ্জে তোমরা ডেনসিটিটা পাচ্ছ। তাহলে মাস অফ 12C, এটা ধরো তোমার যদি গিভেন থাকে, এটা তো গিভেন না থাকলে তো আর তুমি বলতে পারছো না, তো এইটা গিভেন থাকবে। মাস অফ 12C এটা গিভেন থাকলো, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 26 কেজি এই রেঞ্জে। আর রেডিয়াসটা কি করে বের করবে? r0 a টু দি পাওয়ার 1/3। এবার r0 এর ভ্যালু তুমি অলরেডি জানো, সেটা গিভেন, সেটা অলরেডি ফর্মুলাতে মেনশন করা ছিল 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -15। আর যেই কার্বন 12 তুমি দেখতে পাচ্ছ, স্বাভাবিকভাবে তুমি বলতে পারছো যে এর ভ্যালু হচ্ছে 12, সেটার 1 টু দি পাওয়ার 1/3। তো সেইখান থেকে তুমি রেডিয়াসটা পেলে এর 10 টু দি পাওয়ার 15 m। তাহলে স্বাভাবিকভাবে তুমি এখান থেকে রেডিয়াস যখন পেয়ে গেলে ভলিউম বের করতে পারো, 4/3 পাই r কিউব করে তুমি ভলিউমটা বের করলে।
তাহলে স্বাভাবিকভাবে তুমি ডেন্সিটিটা মাস বাই ভলিউম করলে, তো তুমি দেখো এটা 10⁻17 কেজি পার মিটার কিউব। তার মানে একটা হিউজ, এক্সট্রিমলি হাই কিন্তু ডেন্সিটিটা, এক্সট্রিমলি হাই একটা ডেন্সিটি। তার মানে আমরা রাদারফোর্ড যে এক্সপেরিমেন্ট করেছিলেন এবং উনি বলেছিলেন যে অ্যাটমের ভেতর বেশিরভাগ জায়গায় খালি, শুধুমাত্র একটা ক্ষুদ্র জায়গার মধ্যেই তার পজিটিভ চার্জগুলো রয়েছে এবং সেইটার ঘনত্ব খুব বেশি, সেটা আমরা এইখানে কিন্তু বের করতে পারলাম। এই ঘনত্বটা দেখো 10⁻17 কেজি পার মিটার কিউব, মানে একটা হিউজ একটা অ্যামাউন্ট অফ মাস একটা এক্সট্রিমলি স্মল এরিয়ার মধ্যে রয়েছে। তো সেইখান থেকে তোমরা বলতে পারলে নিউক্লিয়ার ডেন্সিটি ইজ এক্সট্রিমলি হাই। কিন্তু সেখানে যদি আমরা ডেন্সিটি অফ কার্বন অ্যাটম বের করি, অ্যাটম মানে কিন্তু আমি পুরো জায়গাটাকে কনসিডার করছি, মানে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরছে, সেটা এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে 10⁻³ এই অর্ডারে পাওয়া গেছে। আর এখানে দেখো 10⁻17। তাহলে বুঝতে পারছো যে কার্বনের অ্যাটমের সাথে যদি আমি কম্পেয়ার করি, অন্য কিছুর সাথে না, এখানে কার্বনের নিয়েই আলোচনা করছি, তাহলে কার্বন অ্যাটমের কিন্তু ডেন্সিটিটা অনেক কম কম্পেয়ার টু নিউক্লিয়ার ডেন্সিটি। তার মানে নিউক্লিয়াসের মধ্যে একটা ছোট্ট জায়গায় প্রচুর মাস এক্সিস্ট করে, একদম তারা তাদের সেখানে কোনো ফাঁক ফোকর নেই, মানে কম্পেয়ার টু অ্যাটম। তো সেইখান থেকে তোমাদের ধরো পরীক্ষায় কোশ্চেন আসলো কোনো একটা কিছু নিউক্লিয়াসের ডেন্সিটি বের করা, তো তুমি কি করে বুঝবে তোমার, আমি বলছি না যে সবসময় ডেসিমাল প্লেসের অ্যান্সার গুলো ঠিক হচ্ছে কি না হচ্ছে, সেটা তো অবশ্যই করে দেখতে হবে, সেইটুকু ক্যালকুলেশন ভুল হওয়া উচিত না। কিন্তু যদি দেখো যে এই রেঞ্জটাতে না পাও, 10⁻17 বা 16 এইরকম রেঞ্জে তুমি ডেন্সিটিটা বের হচ্ছে না, নিউক্লিয়ার ডেন্সিটি, তুমি অন্য একটা কিছু বের করে ফেলেছো, তার মানে বুঝবে যে তুমি ভুল করেছো। ঠিক আছে, তো ডেন্সিটি অফ নিউক্লিয়াস হলো। তাহলে এরপর আমরা বের করব এনার্জি। এনার্জির ইউনিট আমরা তো কি জানি, জুল জানি এসআই ইউনিটে। কিন্তু যেভাবে আমরা নিউক্লিয়ারের যখন মাস নিয়ে আলোচনা করছিলাম, আমরা দেখলাম যে কেজি দিয়ে আলোচনা করতে গিয়ে বারবার 10⁻27 এগুলো লিখতে হচ্ছে, তো সেটা বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমরা কি সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা নতুন ইউনিট কনসিডার করব, যেটা হচ্ছে নাকি এএমইউ। তাহলে সিমিলারলি আমরা এই ক্ষেত্রেও যখন আমরা এনার্জি নিয়ে কথাবার্তা বলছি, যেহেতু একটা ক্ষুদ্র জায়গায় ক্ষুদ্র স্পেস এইসব নিয়ে আমরা আলোচনা করছি, সো বেটার উই শুড ইন্ট্রোডিউস নিউ ইউনিট ফর এনার্জি অলসো। তো সেই নিউ ইউনিটটা কি, নিউ ইউনিটটা হচ্ছে আমরা বলছি ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, তো নিউক্লিয়ার ফিজিক্সে যখন আমরা আলোচনা করব তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা ইউজ করব সেটা হচ্ছে নিউক্লিয়ার ভোল্ট, সরি ইলেকট্রন ভোল্ট। এবার ইলেকট্রন ভোল্টটা কি? ইলেকট্রন ভোল্ট হচ্ছে তোমার, it is defined as the energy acquired by an electron when it is accelerated through a potential difference of 1 volt। 1 ভোল্টের মধ্যে দিয়ে যখন একটা ইলেকট্রন অ্যাক্সিলারেট করছে, তাহলে সে যে এনার্জিটা গেইন করছে সেইটাকেই বলা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। সো একটা ইলেকট্রন ভোল্টের ভ্যালু কত হচ্ছে, চার্জ অন 1 ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট। এবার চার্জ অন 1 ইলেকট্রন কি তোমরা অলরেডি জানো, 1.602 ইন্টু 10⁻19 কুলম্ব। এটা পড়েছো তোমরা, ইলেকট্রনের চার্জ কত হয়, 1.602 ইন্টু। হ্যাঁ ম্যাম, তদ্রু বলে একজন স্টুডেন্ট জয়েন করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ করেছে করেছে করেছে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তোমরা জানো কুলম্ব ইন্টু ভোল্ট করলে তুমি কি পাচ্ছ, জুল। তার মানে এই যে কনভার্সনটা কনভার্ট করলে ইলেকট্রন ভোল্ট এবং জুলের মধ্যে যে সম্পর্ক, এএমইউ আর কেজির মধ্যে যেরকম সম্পর্কটা তোমাদের মনে রাখতে হবে, এই ক্ষেত্রে ইলেকট্রন ভোল্ট এবং জুলের মধ্যে সম্পর্কটাও তোমাদের মনে রাখাটা খুব দরকার। বাট এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, এই যে টার্মটা এটা অলরেডি ইলেকট্রনের যে চার্জ কুলম্বের ক্ষেত্রে সেইটার সাথে যেহেতু ইকুয়াল, তো সেই ক্ষেত্রে মনে রাখাটা বেটার। মানে এএমইউটা তো নতুন ভাবে ইন্ট্রোডিউস করা হলো, সেই টার্মের থেকে এটা মনে রাখা সহজ। কিন্তু এটাও মনে রাখতে হবে, কারণ অঙ্কের ক্ষেত্রে আমি বারবার বলছি এইখান থেকে প্রচুর অঙ্ক আসে, এবং সেই অঙ্কগুলোর ক্ষেত্রে বা
কম্পিটিটিভ এক্সামেও আসে, সেখানে সবসময় কিন্তু এগুলো দেয়া থাকে না। তো বেটার ইউ শুড রিমেম্বার। তো তাহলে 1 ইলেকট্রন ভোল্ট আমরা কি পেলাম? 1 ইলেকট্রন ভোল্ট আমরা পেলাম 1.605 ইন্টু 10⁻19 জুল। এখন ইলেকট্রন ভোল্ট এর সাথে এবার যদি কিলো ভোল্ট আমরা কিলো ইলেকট্রন ভোল্ট বের করি, তো সেটাও তোমরা জানো যে কিলো ইলেকট্রন ভোল্ট হলে এটা 10⁻16 হয়ে যাবে। মেগা হলে মেগা আর ইয়ের সাথে সম্পর্ক হচ্ছে 10⁶, তাহলে হচ্ছে এটা -13 জুল হয়ে যাবে। জানলে বাকিগুলো জানতে পারবে। এরপরে মোটামুটি তোমাদের আইডিয়া দেওয়ার জন্য এখানে একটা লিস্ট আছে যে এই যে আমরা ইলেকট্রন ভোল্টের কথা বললাম, তো আমরা যখন এক্স রে বা আলফা ডিকে বিটা ডিকে এগুলোর কথা বলি, আমরা সাধারণত জুলে কথা বলি না, আমরা ইলেকট্রন ভোল্টে কথা বলি। তো সেই এনার্জি রেঞ্জ গুলো কি কি, একদম এক্স্যাক্টলি যে এই এনার্জিটাই হবে সেটা বলছি না, কিন্তু এই রকম এনার্জি রেঞ্জের মধ্যে থাকে। তো রুম টেম্পারেচার থার্মাল এনার্জি অফ এ মলিকুল, সেটা খুবই কম। রুম টেম্পারেচারে একটা মলিকুলের থার্মাল এনার্জি মোটামুটি 0.025 ইলেকট্রন ভোল্ট এরকম হয়। তারপরে যদি ভিজিবল লাইট, মানে আমরা যে চোখে দেখতে পাই যে লাইট, সেই লাইটের মধ্যে যে ফোটন আছে তার এনার্জি মোটামুটি 1.5 থেকে 3.5 এরকম একটা রেঞ্জে সে থাকে। আর আমরা যেটা পরবর্তীকালে পড়বো, আমাদের সিলেবাসে আছে গামা ডিকে, বিটা ডিকে, আলফা ডিকে নেই, কিন্তু আলফা ডিকে আমাদের একটু জানতে হবে। তো আলফা ডিকে এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি এনার্জি, সেটা হচ্ছে 2 থেকে 10 এমইভি। কোনো কোনো বইতে 2 থেকে 20ও এমইভি লেখা থাকে। সেই তুলনায় বিটা ডিকে যেটা, সেটা অনেক কম, বা গামা ডিকের ক্ষেত্রেও তাদের এনার্জি কম, 0 থেকে 3 এমইভি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তাদের রেঞ্জ গুলো, তো এগুলো দেখে নিও। এখন আমরা একটা রিলেশন বের করতে চাই, সেটা কি? এএমইউ এর সাথে ইলেকট্রন ভোল্টে। কেন? কারণ এই যে নিউক্লিয়ার ফিজিক্স পড়ছি, নিউক্লিয়ার ফিজিক্সের যে মাসের কনসেপ্ট রয়েছে, সেইখান থেকে প্রচুর এনার্জি উৎপন্ন হয় এবং সেইখান থেকে নিউক্লিয়ার বোম টোম অনেক কিছু ব্যাপার হয়। তো আর ততদিনে আমরা এই রিলেশনটা জেনে গেছি E=mc², যে মাস এবং এনার্জি ইকুইভ্যালেন্ট। তো স্বাভাবিকভাবে অন্য ক্ষেত্রে 1 কেজি আলুর জন্য আমরা যেরকম না এনার্জি বের করতে চাইছি না, কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা সবসময় এনার্জি এবং মাসের সম্পর্কটা আমাদের জানতেই হবে। এই যে এনার্জি এবং মাসের সম্পর্ক, তাহলে আমরা কি করে বের করব? আমরা এই যে সেই বিখ্যাত ইকুয়েশন রয়েছে E=mc², এই ইকুয়েশনটা থেকেই আমরা বের করব। এখন তুমি যদি এএমইউ কে আমি প্রথমে কি করব? জুলে কনভার্ট করব, যাতে আমরা অলরেডি জুলের সম্পর্ক জানি। তো স্বাভাবিকভাবে এই যে এটা পেলাম, এই রাশিটাকে আমি এইটা দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে আমি পেলাম 1 AMU = 931.47 MeV। এই যে দেখা যাচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা আজকেই পড়বো মাস ডিফেক্ট এবং বাইন্ডিং এনার্জি। তো প্রচুর ক্ষেত্রে দেখবে যে তোমাকে এনার্জির টার্মে মাসকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে, এবং সেইখানেও তোমার এই এএমইউ এর সাথে এমইভির কি সম্পর্ক, মেগা ইলেকট্রন ভোল্টের কি সম্পর্ক, সেটা লেখা থাকে না। সেই জন্য তোমাকে এই এএমইউ এর সাথে মেগা ইলেকট্রন ভোল্টের কি সম্পর্ক, এটাও মনে রাখতে হয়। মানে আগে যে দুটো মনে রাখার কথা বললাম, যে ইলেকট্রন ভোল্টের সাথে জুল বা এএমইউ এর সাথে কেজির সম্পর্ক থেকেও এই সম্পর্কটা মনে রাখা আরো বেশি ইম্পর্ট্যান্ট। তো প্রচুর অঙ্ক এইখানে এইভাবে কনভার্ট করতে হবে, এবং পরীক্ষার হলে নিশ্চয়ই তোমার সময় থাকবে না যে এএমইউ থেকে এমইভি তে কনভার্টেড, মানে সবকিছু করলেও তোমাকে ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেটরে, অত সময় থাকে না। তো এটা যদিও নিউক্লিয়ার ফিজিক্স পড়তে পড়তে তোমাদের মুখস্থ হয়েই যাবে। 1 AMU = 931.47 MeV। ঠিক আছে, এইটুকু অবধি ক্যালকুলেশনই ছিল, অন্য কিছু ছিল না। এইটুকু অবধি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি একটা ইম্পর্ট্যান্ট
কনক্লুশনে, সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে বিশেষ করে মেনশন করা আছে যে ইলেকট্রন কখনো নিউক্লিয়াসের ভেতরে থাকতে পারে না। এটা প্রুফ করতে দেয়া হয় পরীক্ষাতেও, খুব যেহেতু ইন্টারেস্টিং একটা কোশ্চেন, সবসময় পরীক্ষাতে আসে এটা। কিভাবে দেখাতে হবে? আনসার্টেনটি প্রিন্সিপাল ইউজ করে তোমাকে দেখাতে হবে যে ইলেকট্রন কখনোই নিউক্লিয়াসের ভেতর থাকতে পারে না। সেটা অন্য অনেক ভাবেও দেখানো যায়, কিন্তু আমরা এখানে আনসার্টেনটি প্রিন্সিপাল যেহেতু তোমাদের সিলেবাসে মেনশন করা আছে, সেইভাবেই আমরা বের করব। তো এই যে আনসার্টেনটি প্রিন্সিপাল তোমরা জানো অলরেডি, আনসার্টেনটি প্রিন্সিপালটা হচ্ছে ডেল্টা এক্স ডেল্টা পি গ্রেটার দ্যান এইচ, যেখানে তোমার এটা হচ্ছে আনসার্টেনটি ইন পজিশন, এটা আনসার্টেনটি ইন মোমেন্টাম। মানে আমরা বলি যে একই সাথে ইনস্ট্যান্টেনিয়াসলি কোনো একটা কিছুর পজিশন নির্দিষ্টভাবে এবং কোনো একটা কিছুর মোমেন্টাম নির্দিষ্টভাবে মেজার করা যায় না, সেখানে একটা আনসার্টেনটি থাকে। সেই যে আনসার্টেনটি, পজিশনের আনসার্টেনটি, তাকে যদি আমি ডেল্টা এক্স বলি, মোমেন্টামের আনসার্টেনটি যদি আমি ডেল্টা পি বলি, তাহলে দ্যাট ইজ গ্রেটার দ্যান এইচ। এইচ এর থেকে বড় হবে। এইচ একটা খুব ক্ষুদ্র একটা কনস্ট্যান্ট এবং তার একটা ক্ষুদ্র একটা ভ্যালু আছে। তো সেটা আমরা কি করে বের করব? তো আমরা কি জানি যে অলরেডি এক্সপেরিমেন্ট করে জানা গেছে যে নিউক্লিয়াসের রেডিয়াস টিপিক্যালি 10⁻⁴ m এইরকম একটা কিছু হয়। কেন হয়? এই যে 10⁻⁴ কেন লিখলাম? কারণ তুমি সেই এম্পিরিক্যাল ফর্মুলাতে চলে যাও, গিয়ে দেখো এই যে R0 এটা 10⁻⁻15 লেখা রয়েছে, ঠিক আছে? কিন্তু ধরো এর ভ্যালু যদি খুব হাই হয়, সেটা দেখা যাচ্ছে 200 হচ্ছে কি 250 হচ্ছে, 300 হচ্ছে, সেই ক্ষেত্রে এটা 10⁻14 এই রেঞ্জে তুমি মোটামুটি বলতে পারো। তুমি 10⁻15 হিসাবেও ক্যালকুলেট করতে পারো, তাতেও কোনো আপত্তি নেই। তো আমরা মোটামুটি 10⁻14 ধরছি যে মোটামুটি এর যে রেডিয়াস 10⁻14 হচ্ছে। এখন নিউক্লিয়াসের মধ্যে যদি আমার ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রন নিউক্লিয়াস থেকে যখন বাইরে আসবে, তাহলে তার এনার্জি অ্যাটলিস্ট 20 মেগা ইলেকট্রন ভোল্ট হওয়া উচিত। 20 মেগা ইলেকট্রন ভোল্ট হওয়া উচিত। কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি যখন নিউক্লিয়ার ডিকে সময় ইলেকট্রন এমিটেড হয়, এই যে বিটা রের কথা বললাম একটু আগে, বিটা রের এনার্জি রেঞ্জ দেখালাম, এই বিটা রেটা আসলে কিন্তু ইলেকট্রনের এমিশন, ঠিক আছে? এই বিটা ডিকেটা ইলেকট্রনের এমিশন, গামা হচ্ছে ফোটন, আর এইটা হচ্ছে তোমার আসলে পজিটিভ কণার এমিশন, সেটা আমরা পরে দেখব। তো বিটা ডিকে হচ্ছে আসলে ইলেকট্রনের এমিশন। তো ইলেকট্রনের এমিশন আমরা দেখেছি 0 থেকে 3 এর মধ্যে, এটা এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে। তাহলে আমরা এমনি যদি ডেরিভেশন না করি, এই তথ্য দিয়ে আমরা বলতে পারি যে না, ইলেকট্রন থাকতে পারে না। তার কারণ এক্সপেরিমেন্টালি এটা দেখা গেছে যখন নিউক্লিয়ার ডিকের সময় ইলেকট্রনের এমিশন ঘটে, তাদের যে ভ্যালুটা হয়, এনার্জি যেটা হয়, সেই এনার্জিটা কত হয়? 2 থেকে 3 মেগা ইলেকট্রন ভোল্ট হয়। তো আর অথচ আমরা যদি এই আনসার্টেনটি প্রিন্সিপাল ইউজ করেও তোমাকে দেখাই, আনসার্টেনটি প্রিন্সিপাল ইউজ করেই তোমাকে দেখাবো যে অ্যাটলিস্ট 20 মেগা ইলেকট্রন ভোল্ট হয় যদি নিউক্লিয়াসের ভেতরে একটা ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসের ভেতরে যদি একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা যদি নিউক্লিয়াস থেকে এমিট করে, তাহলে তার এনার্জি অ্যাটলিস্ট 20 MeV হওয়া উচিত। কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা গেছে নিউক্লিয়ার ডিকের সময় যে ইলেকট্রন গুলো বেরোয়, সেগুলোর এনার্জি কত? ওই 3 MeV মতো। তাহলে সেইখান থেকে আমরা বলছি যে thus it is impossible for electron to be inside of nucleus। তো এটা তো আমরা তথ্য দিয়ে বললাম। এরপর আমরা আনসার্টেনটি প্রিন্সিপাল ইউজ করে দেখি। তাহলে আনসার্টেনটি প্রিন্সিপালের ক্ষেত্রে delta x delta px equal to h cut is h by 2 pi। এখন delta px equal to তাহলে কি হবে? h by 2 pi del x।
তাহলে ডেল্টা পিএক্স, সেখানে আমি এইচ এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এইচ এর ভ্যালুটা হচ্ছে ওয়েল নোন একটা ভ্যালু, 2 পাই এর ভ্যালু বসিয়ে দিলাম। এবং ডেল এক্স আমরা কি বলেছি, ডেল এক্স মানে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভেতর থাকে তাহলে নিউক্লিয়াসের রেডিয়াস আমরা বলছি 10⁻14 m, এই রেঞ্জে রয়েছে। তার মানে নিউক্লিয়াসের যদি আনসার্টেনটি, মানে নিউক্লিয়াসের মধ্যে কোনো একটা কণা, আমি এখানে ইলেকট্রন বলছি না, যে কোনো কণারই যদি থাকার আনসার্টেনটি যদি কিছু হয় তাহলে সেটা 10⁻14 রেঞ্জের থেকে কমই হবে, কিন্তু ম্যাক্সিমাম কত হতে পারে, 10⁻−14 m, এই রেঞ্জেই হতে পারে। তো সেইটা দিয়ে আমরা তাহলে ডেল এক্সটাকে দিয়ে এখানে ভাগ করে দিলাম, দিয়ে আমরা ডেল পি এক্স কি পেলাম, 1.05 × 10⁻20 কেজি মিটার পার সেকেন্ড। এখন আমরা কি বলছি, এই ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে এইটা হচ্ছে ডেল পি এক্স, মানে নিউক্লিয়াসের মোমেন্টামের আনসার্টেনটি। তাহলে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকলে সেই ইলেকট্রনের যে মোমেন্টামটা সেটা অ্যাটলিস্ট এই অর্ডারের হতে হবে। মানেটা এমন যে ধরো তোমাকে বলা হলো যে 3 কেজি, তুমি একদম আনাড়ি একজন বাজার করতে গেছো, কিছুই জানো না, তোমাকে 3 কেজি আলু কিনতে দেয়া হলো, তোমাকে দোকানদার 2.5 কেজি আলু দিল। তুমি বাড়ি আসলে তোমার মা বললে, এ বাবা এখানে তো আলু কম রয়েছে, ঠিক আছে, সেখানে হচ্ছে 500 গ্রাম আলুতে আনসার্টেনটি রয়েছে। তার মানে সেই রকম ব্যাপার, মানে এই যে 500 গ্রাম আনসার্টেনটি রয়েছে তার ভরে, তার ওয়েটে, তার মানে এই যে তুমি যে আলুটা কিনেছো সেই আলুটার মিনিমাম যে ভর সেটা 500 হবে, তার থেকে বেশিও হতে পারে, 10 কেজিও হতে পারে, 15 কেজিও হতে পারে, কিন্তু মিনিমাম যে ভ্যালু আলু তুমি কিনেছো সেটা অ্যাটলিস্ট 500 গ্রাম হতে হবে, নইলে তো আনসার্টেনটি 500 হতে পারে না। ঠিক সেইভাবেই আমি বলছি যে এইটা আমার আনসার্টেনটি ইন মোমেন্টাম, মোমেন্টামের আনসার্টেনটি আমি আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে বের করলাম। তো ইলেকট্রনের মোমেন্টাম এই আনসার্টেনটির থেকে অনেক বেশিও হতে পারে, কম হবে না, কিন্তু অ্যাটলিস্ট এই অর্ডারের হতেই হবে। তার মানে ইলেকট্রনের যে মোমেন্টাম সেটা এই অর্ডারের হতেই হবে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ ম্যাম, বুঝতে। আচ্ছা, তাহলে এখন এই যে মোমেন্টাম আমরা পেলাম এটা একটা বিশাল হাই মোমেন্টাম। এই হাই মোমেন্টাম যদি একটা ইলেকট্রন পজেস করে, কারণ ইলেকট্রনের যে মাস রয়েছে সেই মাসের সাথে যদি তুমি কম্পেয়ার করো তাহলে তুমি বুঝতে পারবে এই হাই অ্যামাউন্ট অফ মোমেন্টাম তখনই একটা ইলেকট্রনের মধ্যে থাকতে পারে যখন তার ভেলোসিটিটা লাইটের ভেলোসিটির সাথে কম্পেয়ার করা যায়। 1 মিনিট। তাহলে আমরা যখন এই ইলেকট্রনের ভেলোসিটিটাকে বলছি যে কম্পেয়ার করছি কার সাথে, ভেলোসিটি অফ লাইট, এই মোমেন্টামটা খুব হাই, এই মোমেন্টামের সাথে পি এর সাথে এম এর কি সম্পর্ক, পি ইকাল টু এম ভি। তুমি ইলেকট্রনের মাস জানো অলরেডি, পিটাকে আমি বলে দিয়েছি, তো সেইখান থেকে তুমি যদি ভিটা বের করতে চাও ইলেকট্রনের, তুমি বুঝতে পারবে যে এই হাই মোমেন্টামটা একমাত্র সেই ইলেকট্রনের থাকতে পারে যার ভেলোসিটি লাইটের ভেলোসিটির সাথে কম্পারেবল। আরেকটু ওয়েট করো, আমি আসছি। তো এরপর আমরা যেহেতু আমরা বলছি যে এই যে ইলেকট্রনের যে ভেলোসিটিটা দ্যাট ক্যান বি কম্পারেবল টু দ্য ভেলোসিটি অফ লাইট, তো এই ক্ষেত্রে আমরা রিলেটিভিস্টিক যে ফর্মুলা রয়েছে এনার্জি ক্যালকুলেট করার, সেই ফর্মুলাটা এখন কাজে লাগাতে পারি। তো এই ফর্মুলাটা তোমরা অলরেডি দেখেছো, জানো যে রিলেটিভিস্টিক এনার্জির ফর্মুলা E = m0² c⁴ প্লাস p² c²। তো m0 মানে ইলেকট্রনের রেস্ট মাস, ওকে, তা ইলেকট্রনের রেস্ট মাস হচ্ছে 9.1 × 10⁻31, এই নোটের মধ্যে আমরা দেখেছি অলরেডি, তার স্কয়ার, তারপরে লাইটের ভেলোসিটি ⁴ এবং পিটা এক্ষুনি আমরা বের করলাম এইখান থেকে, সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, দিয়ে এই যে ক্যালকুলেশনটা করলাম, তো এই ক্যালকুলেশনটা করে তুমি দেখতে পাচ্ছ E = 3.15 × 10⁻12 জুল।
জুল থেকে তুমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট হতে পারো। জুলকে যদি 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করো, সেখান থেকে তুমি ইলেকট্রন ভোল্ট পেয়ে যাবে। তো সেখান থেকে তুমি এনার্জি কি পাচ্ছ, 19.6 MeV পাচ্ছ। তাহলে আমরা যে স্টেটমেন্টটা দিয়েছিলাম প্রথমে, যে যদি নিউক্লিয়াসের এই রেডিয়াসের মধ্যেই আমার ইলেকট্রন থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে এনার্জি ইলেকট্রন পজেস করবে, দ্যাট এনার্জি শুড বি অ্যাট লিস্ট 20 MeV। তাহলে দেখো আমরা আনসার্টেনটি প্রিন্সিপাল ইউজ করে কিন্তু সেই ভ্যালুটাই পেলাম। তার মানে আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে তুমি বলতে পারো যে নিউক্লিয়াসের মধ্যে যদি ইলেকট্রন থাকে তাহলে তার এনার্জি এত হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে এক্সপেরিমেন্টালি দেখা গেছে, যখন একটা ইলেকট্রন নিউক্লিয়ার ডিকের সময় তোমার এমিটেড হয়, সেই ইলেকট্রনের যে এনার্জি সেটা কখনোই 2 থেকে 3 MeV বেশি হয় না। সো এইটাই আমাকে প্রমাণ করছে দ্যাট ইট ইজ ইম্পসিবল ফর ইলেকট্রন টু বি ইনসাইড অফ এ নিউক্লিয়াস। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, এইটুকু বোঝা গেছে। এরপর আমরা আর একটা নতুন সেকশন শুরু করছি, সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। তো এটা পুরোটা কমপ্লিট হবে কিনা জানি না, বাট ঠিক আছে। এইখানে নিউক্লিয়াসের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি, মাস ডিফেক্ট, এইগুলো কি সেটা জানার আগে আমরা কিছু এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট বলবো। যখন দেখা যাচ্ছে যে একটা নিউক্লিয়াস মানে কম্প্যাক্ট অবস্থায় রয়েছে, তার মধ্যে তোমার নিউট্রন এবং প্রোটন দুটোই রয়েছে, সেই অবস্থায় তার যদি মাস ক্যালকুলেট করা যায়, তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি, মানে সব ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই যে মাসটা, সেটা থেকে ধরো আমি বললাম m ড্যাশ, সেই মাসটা কম হয়। কার থেকে কম হয়? প্রোটন এবং নিউট্রনের যে রেস্ট মাস, সেই রেস্ট মাস গুলোকে যদি যোগ করো, সেই যোগফলের থেকে সেইটা কম হয়। তার মানে আমরা যখনই একটা নিউক্লিয়াস ফর্ম করছি, মানে আমরা তো করছি না, যখন নিউক্লিয়াস ফর্ম হচ্ছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি কিছু মাস নেই। তো এই যে মাসটা আমরা খুঁজে পাচ্ছি না, সেটাকেই বলা হচ্ছে মাস ডিফেক্ট। সেটাকে আমরা ডেল্টা এম দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে মাস ডিফেক্ট আমার কি হলো? মাস ডিফেক্ট আমার হলো, ধরো কোনো একটা নিউক্লিয়াসের মধ্যে z নাম্বার অফ প্রোটন রয়েছে, n নাম্বার অফ নিউট্রন রয়েছে। তাহলে সহজ বুদ্ধিতে তুমি কি বুঝতে পারো, যে তার যে মাসটা হবে, প্রোটনের মাস, মানে যদি এই মাস ডিফেক্টের কথা জানার আগে, তাহলে সেটা হবে z ইন্টু এমপি প্লাস n ইন্টু এম এম। তাই হওয়া কথা ছিল, কারণ প্রোটনের মাস আমরা আগেই দেখেছি, নিউট্রনের মাসও আগেই পেয়েছি। তাহলে তার সাথে নাম্বার গুলোকে গুণ করে প্লাস যোগ করে দেবো, দিয়েই আমার মাসটা পাওয়া উচিত, নিউক্লিয়ার যে মাসটা, সেই মাসটা পাওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে না, নিউক্লিয়াসের মাস যেটা হচ্ছে সেটা ধরো m ড্যাশ হচ্ছে, সেই m ড্যাশের মাসের সাথে এই মাসটা কিন্তু মিলছে না, সেখানে একটা কিছু পার্থক্য রয়ে যাচ্ছে। এই যে পার্থক্য, সেই পার্থক্যটাকেই বলা হচ্ছে মাস ডিফেক্ট। এখন তুমি মাস ডিফেক্টটাকে আবার অন্যভাবেও লিখতে পারো। তাহলে আমার কি হলো, ডেল্টা এম ইকাল টু জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এম ড্যাশ জেড এম। ঠিক আছে? তাহলে ডেল্টা এম ইকাল টু লিখতে পারো জেড এমপি যেরকম ছিল, আর নিউট্রনের যে নাম্বার, নিউট্রনের নাম্বারটা তুমি কিভাবে পেতে পারো? মাস নাম্বার মাইনাস প্রোটনের নাম্বার, সেটাকে মাইনাস করলেই তুমি এই এনটা পেতে পারো। কারণ তুমি মাস নাম্বার আসলে কি, মাস নাম্বারটা হচ্ছে প্রোটনের নাম্বার, প্রোটনের নাম্বার অ্যান্ড নিউট্রনের নাম্বার।
তাই তো? তাহলে সেইখান থেকে তুমি লিখতে পারো যে এই এনটাকে তুমি লিখতে পারো a মাইনাস জেড। এখন এটা তো আমরা শুধু নিউক্লিয়াসের ভর দিয়ে বের করেছি, আমরা এটাকে অ্যাটমিক ভর দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। আমি যদি এইখানে ধরো ইলেকট্রনের ভরটাকে যোগ করে দিই এবং এইখান থেকে মানে যোগ বিয়োগ করে দিই, আলটিমেটলি এইটা আমরা নিউক্লিয়াসের ভেতরটুকু নিয়েই কনসিডার করেছি, কিন্তু তারপরে আমরা এই লাইনে যেটা করেছি সেটা হচ্ছে পুরো অ্যাটমটাকে কনসিডার করে যদি আমি মাসকে রিপ্রেজেন্ট করি সেইটা করেছি। তার জন্য আমি কি করেছি, তার জন্য এই যে জেড এমপি ছিল, জেড এমপি প্লাস জেড এমই করেছি। ঠিক আছে, যেহেতু জেড এমপির সাথে জেড এমই করেছি, এমই হচ্ছে ইলেকট্রনের মাস, আর জেডটা হচ্ছে কি, যদি আমার জেড সংখ্যক প্রোটন থাকে একটা অ্যাটমে তাহলে স্বাভাবিকভাবে জেড সংখ্যক ইলেকট্রন থাকবে। আবার যেহেতু এখানে একটা জেড এমই করেছি, স্বাভাবিকভাবে এইখানে আমার একটা মাইনাস জেড এমই করতে হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে জেডটাকে কমন নিলাম, জেডটাকে কমন নিলাম, এই জেড এমপি প্লাস এমই এইটাকে আমি এমএইচ দিয়ে লিখতে পারি। এমএইচটা কি, এমএইচটা হচ্ছে নিউট্রাল হাইড্রোজেনের মাস। জেডটাকে কমন নিলাম, যদি তুমি এমপি প্লাস এমই করো তাহলে সেটা তোমাকে ইলেকট্রনের মাস দেবে, সরি হাইড্রোজেনের মাস দেবে। কেন? কারণ হাইড্রোজেনের মধ্যে একটাই তোমার প্রোটন রয়েছে আর একটা ইলেকট্রন রয়েছে, তাহলে তুমি এই জায়গাটাতে লিখতে পারো এমএইচ। আবার তুমি যদি নিউক্লিয়াসের সাথে এম ড্যাশের সাথে নিউক্লিয়াসের মাসের সাথে কি কাকে যুক্ত করছো, নিউক্লিয়াসের মাসের সাথে যুক্ত করছো এমই কে যুক্ত করছো, ইলেকট্রনকে যুক্ত করছো, তাহলে তুমি সেইখান থেকে যে স্পেসিফিক নিউক্লিয়াসটা নিয়েছো সেই নিউক্লিয়াসের মাসটাকে তুমি পেয়ে যেতে পারো। ঠিক আছে, নিউক্লিয়াস আন্ডার ইনভেস্টিগেশন। তাহলে এবার তুমি বলতে পারো হঠাৎ করে আমার এইটুকু থাকলেই তো কাজ মিটে যেত, এইখানে আসার কি দরকার ছিল? হ্যাঁ, দরকার তেমন ছিল না, এইটুকু মনে রাখলেই হবে। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু অ্যাটমিক ফিজিক্স নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে এবং আরো আগে থেকে এটা নিয়ে গবেষণা চলেছে, আমরা অনেক ক্ষেত্রে এই মোমেন্টে মোটামুটি সবাই ইলেকট্রনের যে মাসগুলো হয় আমরা জানি, মানে ইলেকট্রন বলছি নিউক্লিয়াসের মাসগুলো আমরা জানি, কিন্তু যখন এই সূত্রটার উদ্ভব করা হয়েছিল তখন বেশি ক্ষেত্রেই আর হাইড্রোজেনের নিউট্রাল হাইড্রোজেনের মাসটাও ওয়েল নোন ছিল, সেই কারণে এ মাইনাস জেড আর হচ্ছে নিউট্রনের মাস জানলেই তুমি মাস ডিফেক্ট ক্যালকুলেট করতে পারতে। তো আদারওয়াইজ এই সূত্রটার তেমন কোনো দরকার নেই, এইটুকু অবধি মাস ডিফেক্ট তুমি ক্যালকুলেট করলেই, এবং আমরা যেসব অঙ্কগুলো করব দেখবে যে এই সূত্রটাই বেশি ইউজ করা হয়। ঠিক আছে, বোঝা গেছে মাস ডিফেক্ট কাকে বলে? হ্যাঁ ম্যাম। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই। সেটা হচ্ছে আমরা যখন এখানে একটা উদাহরণ রয়েছে যে মাস ডিফেক্ট অফ ডিউটেরিয়াম, হেভি হাইড্রোজেনের মাসটা যদি আমরা বের করতে চাই 218, তাহলে সেটা কি করে বের করব? সেখানে মাস অফ 118 অ্যাটমের হচ্ছে 1.007825 mu, মাস অফ নিউট্রন হচ্ছে 1.008665 AMU। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন অ্যাটম, যেটা আমরা মানে যেটা নিয়ে আমরা বেশি আলোচনা করেছি জানি, আর এটা হচ্ছে নিউট্রনের মাস। তাহলে তোমার এই যে হেভি হাইড্রোজেন, সেই ক্ষেত্রে তার মাসটা এক্সপেক্টেড মাস কি হওয়া উচিত, এই দুটো যোগ করে যে ভ্যালুটা পাওয়া উচিত সেটাই হওয়া উচিত। এটা দুটো যোগ করে আমরা পাই 2.016490 AMU। কিন্তু দেখা যাচ্ছে এক্সপেরিমেন্ট করে মেজার করে যে ভ্যালুটা পাওয়া যায়
মেজার করে যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালুটা দেখা যাচ্ছে 2.014 AM। তাহলে দেখো এই যে ভ্যালুটা দুটো যোগ করে পাওয়া যাচ্ছিল, তার থেকে বললাম যে হ্যাঁ কিছুটা মাস মিসিং রয়েছে, এই স্পেসিফিক ক্ষেত্রেও মিসিং রয়েছে। তাহলে সেই মাসটা কোথায় যাচ্ছে? এই মাসটা আসলে এনার্জিতে কনভার্ট হচ্ছে। এনার্জিতে কনভার্ট হচ্ছে কেন? সেই এনার্জি, যে এনার্জিটা আমার নিউক্লিয়াসকে বাইন্ড করে রাখছে। নিউক্লিয়াসের ভেতর তো প্রোটন নিউট্রন রয়েছে। নিউট্রন বুঝলাম তোমার কেমন পার্টিকেল, সেটা হচ্ছে নিউট্রাল পার্টিকেল, কিন্তু প্রোটন তো তোমার পজিটিভলি চার্জ। তাহলে একটা ছোট্ট এরিয়ার মধ্যে প্রোটন রয়েছে এবং প্রচুর প্রোটন রয়েছে। আমরা একটা অ্যাটম নিলাম যার মধ্যে প্রচুর প্রোটন রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে প্রোটনগুলোর মধ্যে তো তোমার কুলম্ব রিপালশন কাজ করবে। তারপরেও নিউক্লিয়াস কি করে এক্সিস্ট করছে? অবশ্যই নিউক্লিয়ার এক্সিস্ট করছে, নইলে তো আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই এক্সিস্ট করতো না। তার মানে কিছু একটা শক্তি রয়েছে যে ওটাকে বাইন্ড করে রাখছে। বা নিউট্রনের সাথে প্রোটনেরও তো একটা বাইন্ডিং রয়েছে, বা নিউট্রনের সাথে নিউট্রনেরও তো বাইন্ডিং রয়েছে, নইলে তো তারা আলাদা হয়ে যেত। তাহলে কুলম্ব রিপালশনকে বাদ দিয়েও তারা নিজেদের মধ্যে যে একটা অ্যাট্রাকশন বজায় রেখেছে। তাহলে সেই যে এনার্জিটা, সেটা কোত্থেকে আসছে? সেটা এই যে এনার্জি মাস ডিফেক্ট, সেই মাস ডিফেক্টটা তোমার যে মাসটা মিসিং রয়েছে সেটা এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এইখানটায়, এই ক্ষেত্রে এই স্পেসিফিক যে আমি উদাহরণটা দিলাম, এই ক্ষেত্রে এই অ্যাটমটাকে তুমি যদি, এই নিউক্লিয়াসটাকে, অ্যাটম নয়, নিউক্লিয়াসটাকে তুমি যদি ভাঙতে চাও, স্বাভাবিকভাবে তোমাকে অ্যাটলিস্ট এই মাস ডিফেক্টের সমান এনার্জি তোমাকে ওকে সাপ্লাই করতে হবে। তা না হলে ও ইন্ডিভিজুয়াল এইভাবে ভেঙে যেতে পারবে না, দুটো এনার্জিতে ভেঙে যেতে পারবে না। তার মানে তুমি বলতে পারো mass defect is the measure of binding energy of an atom. যত বেশি মাস ডিফেক্ট হবে, তুমি বলতে পারো the nucleons are more tightly bounded to the nucleus. নিউক্লিয়ন গুলো, এই যে আমরা প্রোটন এবং নিউট্রনের কথা বলছি, প্রোটন এবং নিউট্রনকে একত্রে যদি আলাদাভাবে না বলতে চাও, তাকে একসাথে নিউক্লিয়ন বলা হয়। নিউক্লিয়ন বলা হয়, নিউক্লিয়াসের মধ্যে যে থাকে তাকেই নিউক্লিয়ন বলা হয়। সেটা প্রোটনও হতে পারে, নিউট্রনও হতে পারে। তাহলে এই যে নিউক্লিয়ন, তো তার মানে যত বেশি মাস ডিফেক্ট হবে তত বেশি তুমি বুঝতে পারবে যে নিউক্লিয়াসটা স্টেবল, নিউক্লিয়াসটা বেশি টাইটলি বাঁধা রয়েছে নিউক্লিয়াসের মধ্যে। এবং সব ক্ষেত্রে তো তা হয় না, কিছু ক্ষেত্রে তুমি দেখতে পাও, মানে তোমরা পড়েছো রেডিও অ্যাক্টিভিটি, হয়তো ডিটেলসে পড়োনি ছোট ক্লাসে, কিন্তু জানো তোমরা, সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো যে তারা স্টেবল নয়, তারা বারবার ভাঙতে থাকে। তার মানে কি? তাদের অলরেডি এই ব্যাপারটা উল্টো, মানে তাদের এনার্জিটাকে বেশি এনার্জি হয়ে রয়েছে। নিউক্লিয়াস তৈরি যখন হয়েছে তাদের বেশি এনার্জি রয়েছে, সেই কারণে তারা এনার্জিটাকে পাস করে দিতে চায়, এনার্জিটাকে বের করে দিতে চায়, এমিট করে দিতে চায়, দিয়ে স্টেবল অবস্থাতে ফিরে আসতে চায়, স্টেবল অবস্থায় ফিরে আসতে চায়, ছোট ছোট অন্য নিউক্লিয়াসে পরিণত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই মাস ডিফেক্টটা উল্টো হয়। মানে এই ক্ষেত্রে যদি মাস ডিফেক্ট পজিটিভ হয়, মানে এই ক্যালকুলেশন করে মাস ডিফেক্ট যদি পজিটিভ হয়, তাদের ক্ষেত্রে মাস ডিফেক্ট নেগেটিভ হচ্ছে। ঠিক আছে? তো সেই কারণে আমরা মানে আমি একদম বলছি না যে মাস ডিফেক্ট মানেই সবসময় মাস ডিফেক্টটা পজিটিভ হবে, সেটা আমি এখানেও বললাম। সেই কারণে কিভাবে লেখা হয়, দ্য ডিফারেন্স ইন দ্য সাম of the masses of nucleon present in the nucleus and the nuclear mass is known as mass defect. মানে আমরা কিন্তু বলছি না যে এই যে জিনিসটা, মানে প্রতিটা ক্ষেত্রে এইটাই যে সত্যি যে এটার মাস বেশি হবে এবং এটার মাস কম হবে, সেটা আমরা বলছি না। আমরা শুধু বলছি যে এই জিনিসটা, এদের যোগফল এবং এই মাসের যে ডিফারেন্সটা সেটাই আমার মাস ডিফেক্ট। ঠিক আছে? তো আমরা যে উদাহরণটা এখানে দিয়েছিলাম, সেই ক্ষেত্রে এদের ইন্ডিভিজুয়াল মাসের যোগফলটা বেশি ছিল কম্পেয়ার টু এই মাস।
কম্পেয়ার টু এই মাস। তো সেই কারণে আমরা মাস ডিফেক্ট যেটা পেয়েছিলাম একটা পজিটিভ ভ্যালু পেয়েছিলাম, এবং আমরা কি বললাম যে অ্যাটলিস্ট এই অ্যামাউন্টটা তোমাকে সাপ্লাই করতে হবে। তুমি যদি এই হেভি হাইড্রোজেনকে ভেঙে এই কনস্টিটিউয়েন্ট দুটো পার্টিকেলে দুটো জিনিসে ভাগ করে নিতে চাও, তাহলে তোমাকে অ্যাটলিস্ট এই অ্যামাউন্ট অফ এনার্জিটাকে সাপ্লাই করতে হবে, নইলে সে ভেঙে এই দুটো তৈরি হতে পারবে না। তাহলে মাস ডিফেক্ট বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপর আমরা আসছি প্যাকিং ফ্র্যাকশন। তো প্যাকিং ফ্র্যাকশন আমরা খুব একটা এখন ইউজ করি না, আমরা যেটা বেশি ইউজ করি সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। কিন্তু এককালে যেহেতু প্যাকিং ফ্র্যাকশনের একটা কনসেপ্ট দেওয়া হয়েছিল এবং তোমাদের সিলেবাসে রয়েছে, পরীক্ষায় আসবে, সেই কারণে আমাদের জেনে রাখতে হবে। কিন্তু আপাতত আমরা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন দিয়েই সমস্ত কিছু ডেসক্রাইব করি, কিন্তু যেহেতু রয়েছে করতে তো হবেই। তাহলে প্যাকিং ফ্র্যাকশনকে ইন্ট্রোডিউস কিভাবে করা হয়েছে? অ্যাটমিক মাস, মানে তুমি এক্সপেরিমেন্ট করে যে মাসটা পাচ্ছ সেই মাসটা অ্যাটমিক মাস, যে অ্যাটমিক মাসটা পাচ্ছ তার থেকে তুমি মাস নাম্বারকে বিয়োগ করছো এবং মাস নাম্বার দিয়ে তাকে ভাগ করছো, তাহলে সেটা তোমাকে কি দিচ্ছে? সেটা তোমাকে প্যাকিং ফ্র্যাকশন দিচ্ছে, প্যাকিং ফ্র্যাকশন দিচ্ছে। তো প্যাকিং ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা একটা গ্রাফও দেখব, সেটা কেমন? সেটা হচ্ছে যদি তুমি প্যাকিং ফ্র্যাকশনকে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করো এবং মাস নাম্বার মানে কি? মাস নাম্বার হচ্ছে নিউট্রন এবং প্রোটনের যোগফল, নিউট্রন নাম্বার এবং প্রোটনের যোগফল, ঠিক আছে? তাহলে এই মাস নাম্বারকে তুমি এক্স অ্যাক্সিস বরাবর প্লট করছো আর এটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করছো। তাহলে সেই ক্ষেত্রে তুমি একটা গ্রাফ পাচ্ছ। ওকে, এই গ্রাফটা তোমাকে কি রিপ্রেজেন্ট করছে? এই যে গ্রাফটা পাচ্ছ, তুমি দেখো যে ভেরি লাইট নিউক্লি, এই যে নিউক্লি গুলো রয়েছে সেই নিউক্লি গুলোর ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে খুব লার্জ, এবং প্যাকিং ফ্র্যাকশন যেহেতু খুব লার্জ এই ক্ষেত্রে, তার মানে তুমি বলতে পারো প্যাকিং ফ্র্যাকশন তোমাকে এই ইনফরমেশন দেয় যেটার বেশি হাই হবে সেগুলো লুজলি বাউন্ড, ঠিক আছে? এক্সপেরিমেন্টালি তুমি অ্যাটমিক মাস পেয়েছো, তার থেকে মাস নাম্বারকে বিয়োগ করেছো, বাই মাস নাম্বার করেছো। তো দেখা যাচ্ছে যেসব ক্ষেত্রে তোমার অ্যাটমিক মাস যেটা পাচ্ছ তার থেকে আর এই মাস নাম্বারের যে পার্থক্যটা সেটা অনেক বেশি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে তোমার প্যাকিং ফ্র্যাকশনটাও ভেরি লার্জ হচ্ছে, তখন তুমি বলতে পারো যে এই যে নিউক্লি গুলো তারা লুজলি বাউন্ড, তারপরে দেখা যাচ্ছে যে মাস নাম্বার যত ইনক্রিজ করছে আপ টু a equal to 16, প্যাকিং ফ্র্যাকশন কি হচ্ছে? প্যাকিং ফ্র্যাকশন ডিক্রিজ করছে। এই যে এই অ্যাটমের ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশনটা সবচেয়ে হাইয়েস্ট ছিল এবং এইটা ছিল লুজলি বাউন্ড। তারপরে আস্তে আস্তে প্যাকিং ফ্র্যাকশন কমে অলমোস্ট a equal to 16 অবধি এটা কমছে, সেটা পজিটিভ অবধি, এটা তো পজিটিভ নেগেটিভ দুটো দিকেই রয়েছে, এটা হচ্ছে নেগেটিভে রয়েছে, তো এইটুকু অবধি 16। তারপরে কি হচ্ছে? আবার যদি আরো বেশি ফার্দার ইনক্রিজ করা হয়, দেখা যাচ্ছে নিউক্লি উইথ 16 to 180, 16 থেকে 180 পর্যন্ত এ কিন্তু নেগেটিভেই রয়েছে, মোটামুটি এইটুকু অবধি দেখো নেগেটিভেই রয়েছে। তারপরে 180 থেকে আবার পজিটিভ ভ্যালু আসছে, ঠিক আছে? তাহলে এই যে নেগেটিভে রয়েছে, নেগেটিভ প্যাকিং ফ্র্যাকশন কি মিন করে? নেগেটিভ প্যাকিং ফ্র্যাকশন এটাই মিন করে যে ইন অর্ডার টু ব্রেক দিস নিউক্লি ইনটু কনস্টিটিউয়েন্ট উই মাস্ট সাপ্লাই এক্সটার্নাল এনার্জি। তার মানে এই নিউক্লিয়াস গুলো যেগুলো এই নেগেটিভ
জায়গাতে রয়েছে, যাদের প্যাকিং ফ্র্যাকশন নেগেটিভ, তাদের ক্ষেত্রে তোমার যে বান্ডিং এনার্জিটা, মানে তাদের নিউক্লিয়াসটাকে ভেঙে কনস্টিটিউটে ভেঙে ফেলতে তোমার অনেক বেশি এনার্জি সাপ্লাই করতে হবে। তারা নিজেরা একা একা ভেঙে যাবে না। তারপরে A greater than 180, এই ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন দেখা যাচ্ছে আবার পজিটিভ হয়ে যাচ্ছে, প্যাকিং ফ্র্যাকশন দেখা যাচ্ছে আবার পজিটিভ হয়ে যাচ্ছে। তো সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসগুলো আনস্টেবল, ঠিক আছে। এবং এর উদাহরণও রয়েছে ইউরেনিয়াম, যেমন A greater than 235, তোমরা জানো এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ। তো সেই ক্ষেত্রে এই প্যাকিং ফ্র্যাকশনের গ্রাফও তোমাদের আসে, যে প্যাকিং ফ্র্যাকশনের ডেফিনেশন দাও এবং প্যাকিং ফ্র্যাকশন ভার্সেস মাস নাম্বার A, সেইটা প্লট করে সেটাকে ডেসক্রাইব করো। তাহলে তোমাদের যদি এরকম কোশ্চেন আসে তাহলে তোমাদের এই ছবিটা, গ্রাফটা আঁকতে হবে, তার সঙ্গে এই কনক্লুশন গুলো তোমাদেরকে বলতে হবে যে এই গ্রাফটা থেকে আমরা কি কি ইনফরমেশন পাই সেটা তোমরা বলতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি শুরু করছি, কিন্তু এটা আমি আবার পরের দিন আরো একবার বলবো, যে কারণ বাইন্ডিং এনার্জি দিয়ে আমাদের প্রচুর, নিউক্লিয়াসকে যদি তোমার ফর্ম করতে হয় তাহলে এনার্জি দরকার হয়। সেই এনার্জিটা কোত্থেকে আসছে? সেই এনার্জিটা আসছে মাস ডিফেক্ট থেকে। ওকে, সেই এনার্জিটা মাস ডিফেক্ট থেকে আসছে। তাহলে আমরা যদি বাইন্ডিং এনার্জিটা ক্যালকুলেট করতে চাই তাহলে কি করব? তোমরা অলরেডি জানো যে মাস এবং এনার্জি ইকুইভ্যালেন্ট, তাই তো? তাহলে অলরেডি তোমরা মাস ডিফেক্টটা বের করেছো, এইভাবে মাস ডিফেক্টটা কিন্তু একটু আগে আমরা বের করেছি। তার সাথে যদি তুমি সি স্কয়ার দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার বাইন্ডিং এনার্জিটা তুমি কিসে পেয়ে যাচ্ছ? বাইন্ডিং এনার্জিটা এনার্জির টার্মে পেয়ে যাচ্ছ। তো আমরা অত কঠিন ব্যাপারে যাব না, আবার সি স্কয়ার দিয়ে গুণ করে সেটা জুলে আসবে, আবার তোমাকে মাস ডিফেক্ট থেকে সেটাকে, মানে মাস ডিফেক্ট যদি কেজিতে থাকে সেখান থেকে জুলে আসলো, এত কিছু করার দরকার নেই। আমরা অলরেডি কনভার্সন করেছি। কি কনভার্সন করেছি? 1 AMU equal to 931.47 MeV, এই ক্যালকুলেশনটা আমরা অলরেডি করেছি। এবং নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা বলছি বারবার করে যে আমরা যে এনার্জির টার্মগুলো কে ইউজ করি সেটা আমরা MEV তে করি এবং মাসগুলোকে AMU দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এই সি স্কয়ার দিয়ে গুণ করার থেকে বেটার আমরা সরাসরি যে মাস ডিফেক্টটা রয়েছে সেইগুলো যদি আমাকে AMU তে দিয়ে দেওয়া হয়, এই মাসগুলো, তার সাথে আমরা সিম্পলি এই জিনিসটাকে গুণ করব। তো আমি কেন বললাম যে AMU এর সাথে এই রিলেশনটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখা দরকার, তার কারণ তোমাকে এরকম অঙ্ক দেয়া হবে যে আলাদা করে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নের ভরগুলো ইভেন দেয়া থাকলো, তোমাকে আলাদা করে নিউক্লিয়াসের ভরটা দেয়া থাকলো, তোমাকে বললো এই নিউক্লিয়াসের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি বের করো, সেক্ষেত্রে সবকিছু তোমার AMU এই টার্মে দেয়া থাকলো, ঠিক আছে। বাট দেখা যাচ্ছে যে AMU টার্মে দেয়া থাকলো কিন্তু তোমাকে বের করতে হবে MEV টার্মে, এবং MEV আর AMU এর মধ্যে কনভার্সনটা তোমার লেখা নেই, কোশ্চেনে দেয়া নেই। সেই কারণেই এটা সবসময় মনে রাখতে হবে। আর বাইন্ডিং এনার্জি এই ক্যালকুলেশন, এটা খুব কমন ক্যালকুলেশন, বেশিরভাগ ক্ষেত্রেই আসে, প্রচুর অঙ্ক আসে 1-2 নম্বরে, কাজেই এইভাবেই করতে হবে। তোমাকে দেখা গেল নিউট্রনের নাম মাস দিয়ে দিল, প্রোটনের মাস দিয়ে দিল এবং একটা নিউক্লিয়াসের মাস দিয়ে দিল, যে নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি বের করতে হবে। তো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান তাহলে কি হবে? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান তাহলে হবে এই যে BE/A। এটা কি? এটা হচ্ছে মাস নাম্বার। তাহলে মাস নাম্বারের মধ্যেই, মাস নাম্বারটা আসলে কি? নিউক্লিয়নের নাম্বার। নিউক্লিয়ন মানে যতগুলো প্রোটন এবং নিউট্রন রয়েছে। আমার 15টা যদি প্রোটন এবং নিউট্রন মিলিয়ে যদি 15 হয়, ধরো একটা 7 রয়েছে, একটা 8 রয়েছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তুমি
পার নিউক্লিয়ান যদি বের করতে চাও, তাহলে তোমার এই যে বাইন্ডিং এনার্জি সেটাকে এ দিয়ে ভাগ করতে হবে, এ দিয়ে ভাগ করতে হবে। তাহলে তুমি কি পাচ্ছ, এই যে টোটাল জিনিসটা পেয়েছিলে সেটাকে এ দিয়ে তুমি ভাগ করে দিলে। তা এই যে বাইন্ডিং এনার্জি বাই এ, এই জিনিসটাকে যখন আমরা প্লট করি মাস নাম্বারের সাপেক্ষে, এবং এটাও কিন্তু এক্সপেরিমেন্ট করে পাওয়া একটা ফ্যাক্ট যে আমরা, কারণ আমরা যদি এই মাসগুলো না জানি তাহলে তো আর আমরা মাস ডিফেক্টটাকে বের করতে পারি না, কাজে আমাদের মাস ডিফেক্টটা তো জানতেই হবে। তো মাস ডিফেক্টটা পুরোটাই এক্সপেরিমেন্ট করে পাওয়া যায়। এবং এই যে মাস নাম্বার সেটা তো অলরেডি বিভিন্ন এক একটা অ্যাটমের জন্য এক একটা মাস নাম্বার হয়, তাহলে সেই মাস নাম্বার দিয়ে আমরা যদি ভাগ করি তো সেইখান থেকে আমরা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান পেয়ে যাই। তো এইটা পুরোটাই কিন্তু এক্সপেরিমেন্টাল একটা আন্ডারস্ট্যান্ডিং এবং এক্সপেরিমেন্টাল রেজাল্ট। সেই এক্সপেরিমেন্টাল রেজাল্টকে আমরা যদি একটা গ্রাফে প্লট করি মাস নাম্বার ভার্সেস বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান, সেটা দেখো প্যাকিং ফ্র্যাকশনের ঠিক উল্টো পাবে। এইখানে সবচেয়ে ছোট, সবচেয়ে যে এ যখন মিনিমাম ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ানটা সবচেয়ে কম রয়েছে। এবং তারপরে দেখছো আস্তে আস্তে সেটা বেড়েছে এবং কিছু কিছু জায়গায় দেখো স্পাইক স্ট্রাকচার রয়েছে, কিছু কিছু জায়গায় স্পাইক স্ট্রাকচার রয়েছে। এবং তারপরে একটা জায়গায় গিয়ে এটা ম্যাক্সিমাম হয়েছে, এরকম একটা জায়গায় গিয়ে তারপরে আবার সেটা তোমার ডিক্রিজ করেছে, তাহলে এই যে গ্রাফটা সেটাকে যদি আমরা এক্সপ্লেন করি, আমরা কি দেখতে পাচ্ছি যে বাইন্ডিং এনার্জি আর এই যে গ্রাফটা বেশিরভাগ জায়গাতেই সেটা স্মুথ, কিন্তু কিছু এক্সেপশন রয়েছে, সেটা হচ্ছে 4He 12C 16O, এইগুলো বাদে বাকি জায়গাগুলোতে গ্রাফটা কিন্তু স্মুথ। এই যে এই স্পাইকের মানে কি? এই স্পাইক গুলোর মানে হচ্ছে এই যে শার্প পিক যেগুলো, তার মানে হচ্ছে যে এই যে নিউক্লি গুলো রয়েছে দে আর মোর স্টেবল দ্যান নেইবারিং নিউক্লি। এটা এর আশেপাশের যে নিউক্লি গুলো রয়েছে তার তো হঠাৎ করে বেড়ে যায়নি, কিন্তু এটা দেখো স্পাইক হয়ে গেছে। তার কারণ এইখানটায় যে নিউক্লিয়াসটা রয়েছে সেই নিউক্লিয়াসটার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ানটা বেশি, তার জন্য তার সে আশেপাশের নিউক্লিয়াসের থেকে উপরে উঠে গেছে যদি বাইন্ডিং এনার্জি সেন্সে ধরা যায়, তার মানে এটা বেশি স্টেবল আশেপাশের নিউক্লিয়াসের থেকে। এই স্পাইকের মানেটাও তাই, এই স্পাইকের মানেটাও তাই। এবং কেন সেটা আমরা যখন নিউক্লিয়ার মডেল পড়বো, মানে নিউক্লিয়াসটাকে ডেসক্রাইব করার জন্য বিভিন্ন রকম মডেল আছে, সেই মডেল পড়লে তখন তোমরা বুঝতে পারবে যে কেন এইগুলোর বাইন্ডিং এনার্জি আশেপাশের এনার্জি গুলোর থেকে বেশি। তাহলে আমরা বলতে পারি এই রকম যে নিউক্লিয়াস গুলো রয়েছে তাদের বাইন্ডিং এনার্জিটা বেশি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মাস নাম্বার ইজ স্মল, a less than 12, binding energy per nucleon is less and rises rapidly with increasing a। যখন এটাকে তো ধরো 0 থেকে 50 রয়েছে, তো অত ভালো করে বোঝা যাচ্ছে না, যদি একটা গ্রাফ করে সেটাকে ম্যাক্সিমাইজ করা যেত তাহলে বোঝা যেত। 0 থেকে, এটা কিন্তু স্ট্রেট লাইন না, এটা একটু বাঁকা রয়েছে স্লাইটলি, তো এই যে লাইনটা সেটা 0 থেকে 12 মানে এরকম একটু জায়গা অবধি সে খুব র্যাপিডলি বেড়ে গেছে, এইখান থেকে খুব র্যাপিডলি বেড়ে গেছে, তারপরে কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তারপরে আস্তে আস্তে বেড়ে এই জায়গাটায় গিয়ে একটা ম্যাক্সিমাম ভ্যালু এসছে। তাহলে অ্যারাউন্ড a equal to 50 there is a flat maximum where binding energy per nucleon is approximately 8.8। ঠিক আছে, এই 50-এর কাছাকাছি দেখা যাচ্ছে তার বাইন্ডিং এনার্জি 8.8, এটাই হচ্ছে ম্যাক্সিমাম একটা ভ্যালু। তারপরে এই ফ্ল্যাট একটা ভ্যালুর পর সেটা ডিক্রিজ করেছে, সেইখানে দেখা যাচ্ছে অ্যাবভ a 140 140-এর পর থেকে, এবং দেখা যাচ্ছে যে নিউক্লিয়ানের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান ডিক্রিজ করছে, এবং 8.8 থেকে
দেখা যাচ্ছে যে 238 যখন পৌঁছাচ্ছে, a equal to 238, ইটস ভ্যালু ইজ 7.6, মানে কমে গেছে। তারপরে আরো কিছু কি পাচ্ছি, যে আমরা যদি একটা হেভি নিউক্লিয়াস নিই, ধরো a equal to 240, এবং যদি এটাকে আমরা ব্রেক করে দিই ইন্টু 2 লাইটার নিউক্লি, ধরো a 240 ছিল, সেখান থেকে আমরা দুটো লাইট নিউক্লিতে ভাগ করে দিলাম, a equal to 120 হয়ে গেল, মানে a 240 ছিল, তাকে ভাগ করে দিলাম দুটো অংশে। তাহলে দেখা যাচ্ছে যে বাইন্ডিং এনার্জি কিন্তু এই গ্রাফ থেকেই দেখতে পাচ্ছ, যে দেখতে পাবে 120 যেটার, ধরো 120 এরকম একটা জায়গা, এর বাইন্ডিং এনার্জি 8.2, আর 220 যখন ছিল, ধরো এইরকম একটা জায়গা, তার হচ্ছে 7.8 এরকম ছিল। তার মানে এই জিনিসটাকে যদি আমি দুটো অংশে ভাগ করে দিই, তাহলে সেখান থেকে আমি যে দুটো নিউক্লিয়াস পাচ্ছি 120 করে, তাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান বেশি, তাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান বেশি। তার মানে এই জিনিসটার থেকে এই জিনিসটা বেশি স্টেবল। সেই কারণেই তুমি দেখবে যে হেভি নিউক্লিয়ার ফিশন যখন হয়, সেই ক্ষেত্রে দেখা যায় হেভি নিউক্লিয়াস গুলো তারা ভেঙে মোর স্টেবল নিউক্লিয়াসে পরিণত হতে চায়, মোর স্টেবল নিউক্লিয়াসে পরিণত হতে চায়। তো এই যে আমরা গ্রাফটা দেখলাম, এক্সপেরিমেন্ট করে গ্রাফ, সেই গ্রাফটা আমরা বুঝলাম যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার কিভাবে চেঞ্জ হয়। তো এই গ্রাফটাও আসে যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার এবং মাস নাম্বারকে প্লট করো এবং সেটাকে ডেসক্রাইব করো। তো সেটা কি আর খুব ভালোভাবে আঁকা যায়? মোটামুটি ভাবে তোমরা আঁকার চেষ্টা করবে, যাতে রেঞ্জটা মোটামুটি ঠিক থাকে, এবং সেটার এক্সপ্লেনেশন কি হয় সেটা দেবে। আর এই যে স্পাইক গুলো কেন হচ্ছে, বা এই রকম ভাবে কেন এদের বাইন্ডিং এনার্জি কমছে বা বাড়ছে, সেগুলো নিয়ে আমরা আবার পরে আলোচনা করব। ঠিক আছে?